আজ আমরা পড়ব ক্লাস 10-এর সিলেবাসে থাকা চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন। পেজ নাম্বার দেখে নেবে 17। এবার অসুখী একজন কবিতাটা বা কবি সম্পর্কে জানবার আগে অতি অবশ্যই আমাদের জেনে নিতে হবে যে অসুখী একজন থেকে ঠিক কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। অসুখী একজন কবিতাটা থেকে আমাদের 4 ধরনের প্রশ্নের জন্য তৈরি থাকতে হবে। একটা হচ্ছে এমসিকিউ, বহু বিকল্পীয় প্রশ্ন। নেক্সট হচ্ছে এসএকিউ, যেগুলো কম বেশি 20 শব্দে উত্তর। নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আর তারপরে আসছে ব্রড কোয়েশ্চেন্স বা রচনাধর্মী প্রশ্ন। মার্কস কীরকম থাকে? এমসিকিউ এসএকিউ সেগুলো সবকটাই 1 নম্বর করে থাকছে। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে 3 নম্বর, তুমি একটা ফ্ল্যাট 3 নম্বরে পেতে পারো, বা 2+1, 1+1+1 এরকমভাবে ভেঙে ভেঙে পেতে পারো। ব্রড কোয়েশ্চেন্সের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, ফুল মার্কস থাকছে 5, একটা 5 মার্কসের কোয়েশ্চেন পেলে, বা 4+1, 2+3 এরকমভাবে কিন্তু ভেঙে ভেঙেও তুমি পেতে পারো। আর এখনকার দিনে যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে গেছে, যেরকম সিস্টেম হয়ে গেছে, তুমি যদি খুব ভালো করে বইটা খুঁটিয়ে পড়ো, যেরকমভাবে আমি পড়াচ্ছি, ছোট ছোট কোয়েশ্চেন দিচ্ছি পড়াবার সঙ্গে সঙ্গে তার উত্তরও বলতে বলতে যাচ্ছি, সেইভাবে প্রিপেয়ার করো নিজেকে থারলি, এবং বানান ভুল যতটা সম্ভব এড়িয়ে যাও, ঠিকঠাক মতো বানান লেখো, তাহলে এমসিকিউ এসএকিউ ইভেন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নেও তুমি কিন্তু ফুল মার্কস তুলে দিতে পারবে। এখনকার দিনে কিন্তু বাংলাতে 96, 97 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপারই নয়। ইভেন তুমি ব্রড কোয়েশ্চেন্সও ফুল মার্কস তুলতে পারবে যদি সেরকম কোয়েশ্চেন থাকে, একদম স্ট্রেট টু দ্য পয়েন্টে তোমাকে আনসার করতে হচ্ছে, একটুখানি সামান্য ভাষা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখলে, বানান ভুল করলে না, উৎস ঠিক মতো দিলে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। কেমন? এবারে তাহলে এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে আমাদের পড়াশোনাটা এগোতে হবে, কারণ আমাদের এমনভাবে তৈরি হতে হবে যাতে আমরা বাংলায় যতটা সম্ভব, যেখান থেকে সম্ভব মার্কস তুলে নিতে পারি। এবার তাহলে চলে এসো অসুখী একজন, পেজ নাম্বার চলে যাও 18। পেজ নাম্বার 18-এ আমরা কবি পরিচিতি অংশটাতে আগে চলে যাব, দেখে নেব সেখানে যে চিলিয়ান কবি সম্পর্কে কি কি বলা হয়েছে। সবাই হাতের কাছে আমার মতো পেন পেন্সিল গুছিয়ে রাখবে, যে জায়গাগুলো দরকার সেগুলো কিন্তু আমরা আন্ডারলাইন করতে করতে যাব। পাবলো নেরুদা জন্ম মৃত্যু সাল এখান থেকে পেয়ে যাচ্ছে 1904 থেকে 1973। এবার এই পুরোটাই আমাদের পড়তে হবে, তার মধ্যে যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন্স আসে সেগুলো আমি আন্ডারলাইন করব। পাবলো নেরুদার পরিচয় হচ্ছে তিনি যেমন একদিকে প্রখ্যাত কবি, তেমনি কূটনীতিবিদ, রাজনীতিবিদ। কবি তো বোঝা গেল, রাজনীতিবিদও বোঝা গেল অর্থাৎ পলিটিশিয়ান, তেমনি কূটনীতিবিদ অর্থাৎ যারা সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন সেন্সিটিভ ইস্যুতে যারা সরকারের কি করা উচিত কি করা উচিত নয় এই সমস্ত বিষয় ইনভলভ থাকেন, তাদের কি বলা হয়? কূটনীতিবিদ। তো এহেন যে মানুষটি পাবলো নেরুদা, তার জন্ম হয় কোথায়? চিলির সীমান্ত শহর পারলেতে। পারলে বলে একটা জায়গা রয়েছে যেটা চিলির সীমান্ত শহর, সেইখানে জন্ম হয় পাবলো নেরুদার। এবার মাথায় রাখতে হবে পাবলো নেরুদার আসল নাম নেকতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। এইখান থেকে ভীষণভাবে কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে পাবলো নেরুদার প্রকৃত নাম কি? পাবলো নেরুদার প্রকৃত নাম
কি? তোমার আনসার এটাই আসবে। নেকতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো হচ্ছে পাবলো নেরুদার প্রকৃত নাম। তাহলে এবার কথাটা হলো, পাবলো নেরুদা কথাটা কোথা থেকে আসছে? পাবলো নেরুদা একটা উৎস হচ্ছে চেক লেখক, অর্থাৎ চেকোস্লোভাকিয়া যখন ভাগ হয়ে গেল চেক আর স্লোভাক হিসেবে, তখন চেক লেখক জান নেরুদা, এইখান থেকে নেওয়া হচ্ছে নেরুদা অংশটা। আর পাবলো নামটি সম্ভাব্য উৎস বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো। তাহলে এই দুটো জুড়ে নিয়ে তৈরি হচ্ছে পাবলো নেরুদা। এবার তার কবিতার মূল বিষয়বস্তু কি থাকে? ইউজুয়ালি মানুষের প্রতি ভালোবাসা, সেটা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন তেমনই লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তেহারও লিখেছেন। 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায় অ্যাজ অ্যান অ্যাম্বাসাডার। এই পদে থেকেই তিনি চীনে যান, জাপানে যান, কলম্বোয় যান, ভারতেও আসেন। নেক্সট পয়েন্টটা মার্ক করবে, 1971 খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। কোয়েশ্চেন নিয়ে নাও, পাবলো নেরুদা কবে নোবেল পুরস্কার অর্জন করেন? নোবেল পুরস্কার অর্জন করেন আনসারটা হবে 1971 সালে পাবলো নেরুদা নোবেল পুরস্কার অর্জন করেন। হয়ে গেল। চিলিতে অগাস্তো পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক যে অভ্যুত্থান হয়েছিল, সেই সময় তিনি ক্যান্সারে আক্রান্ত হন, হসপিটালে ভর্তি হন এবং 3 দিন বাদেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তার রচিত গ্রন্থ, এখানটা আমরা আন্ডারলাইন করে বইগুলোর নাম ইন্ডিভিজুয়ালি টিকমার্ক করব। 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্ব সঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মুরিয়ে তার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা ইত্যাদি। এই বইগুলোর নাম কেন আমি টিকমার্ক করলাম? এমসিকিউতে তোমাকে হয়তো 4টে অপশান দিয়ে বলল পাবলো নেরুদার লেখা গ্রন্থ কোনটি। তোমার এগুলো জানা থাকলে সেই এমসিকিউটা অ্যাটেম্প করতে সুবিধা হবে। কেমন? এবারে চলে এসো, একটা বিশেষ জায়গা নিয়ে আমি একটু আলোচনা করে নেব তোমাদের সঙ্গে। কি সেটা? সেটা হচ্ছে এই যে অসুখী একজন যেটা আমাদের পাঠ্য কবিতা, সেই কবিতাটির প্রকৃত বা আসল কবিতাটির নাম লা ডেসডিকাডা। লা ডেসডিকাডা হলো। এবার এই কবিতাটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে এক্সট্রাভ্যাগেরিয়া। কেমন? এবার তোমাকে যদি বলে যে অসুখী একজন কবিতাটির প্রকৃত কবিতাটির কি নাম, তুমি আনছো লা ডেসডিকাডা। যদি বলে যে লা ডেসডিকাডা কোন গ্রন্থের অন্তর্গত, তখন এক্সট্রাভ্যাগেরিয়া। এবার চলে এসো অসুখী একজন, তাহলে এটা অনুদিত কবিতা, বোঝাই যাচ্ছে, মানে অনুবাদ করা কবিতা। অনুবাদকের কি নাম? অনুবাদকের নাম প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য।
তাহলে আমরা কিভাবে কানেক্ট করতে পারছি? এই যে লা ডেসডিকাডা, এটাকেই নবারুণ ভট্টাচার্য অনুবাদ করছেন এবং অনুদিত কবিতাটার নাম তিনি দিচ্ছেন অসুখী একজন। হয়ে গেল। এবারে তাহলে এই যে অসুখী একজন, এই অসুখী একজন এটি আবার কোন মূল গ্রন্থের অন্তর্গত সেটা পড়ে রাখতে হবে আমাদের। বিদেশি ফুলে রক্তের ছিটে। এবার চট করে বলো, তোমাকে যদি বলা হয় যে অসুখী একজন কবিতাটির মূল গ্রন্থের কি নাম, তুমি কোনটা আনবে? এক্সট্রাভ্যাগেরিয়া আনবে নাকি বিদেশি ফুলে রক্তের ছিটে আনবে? তুমি অবশ্যই বিদেশি ফুলে রক্তের ছিটে এইটা আনবে, কারণ এটাই হচ্ছে অসুখী একজন কবিতাটির মূল গ্রন্থের নাম। ক্লিয়ার সবার কাছে? এবার আমরা কবিতাটা স্টার্ট করব। এখানে আমি সবার সুবিধের জন্য দিয়ে নিচ্ছি মূল গ্রন্থ। অসুখী একজন, মূল গ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে। এগুলো কিন্তু খুব চাওয়া হয়, কাজী এইগুলোতে যেন কোনো রকম ভুল না হয় সেটা একটু দেখে নিও তোমরা। আর যখনই কোনো কবিতার নাম, কাব্যগ্রন্থের নাম, কোনো গল্পের নাম লিখছো, সেখানে বাই ডিফল্ট সেটাকে সিঙ্গল কোটের মধ্যে রাখবে। শুরু করছি তাহলে আমরা। অসুখী একজন বানানটা দেখে নেবে, কারণ খুব ছোট্ট ছোট্ট মাইনর জায়গাগুলোতেও আজকাল ছেলে মেয়েদের বানান ভুল হয়, সেটা আমরা দেখছি। এটা খুবই আফসোসের কথা, তবুও বলে রাখলাম যে অসুখী বানানটা দেখে নিও, ক্ষয় দীর্ঘী। পাবলো নেরুদা, এই বানানটাও দেখে নিও, খুব ভুল হয়। এবার কে অসুখী, কেনই বা অসুখী, কবিতাটা কি নিয়ে, আমি আগে থেকে কিচ্ছু বলবো না। যেরকম ভাবে আমি পড়াচ্ছি সেরকম ভাবে পড়তে থাকো। যেরকম ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন দেব, সেই কোয়েশ্চেনগুলোকে চটপট একটুখানি আনসার কি হতে পারে ভাববার চেষ্টা করো। তারপরে আমরা ঠিকই বুঝে যাব যে কবিতাটা কি নিয়ে। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এখানে আমি মানে সবসময় যে কবি হবে এমন কিন্তু কোনো মানে নেই। কাজেই আমরা আমিকে কিভাবে চিনব বা কিভাবে লিখব? কবিতার কথক। কবিতার কথক তিনি তার জীবন কাহিনী আমাদেরকে শোনাচ্ছেন। তিনি বলছেন যে তিনি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন যুদ্ধক্ষেত্রের আহ্বানে। সেই যুদ্ধ যা অচিরেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সেই বিধ্বংসী যুদ্ধের ডাক উপেক্ষা করতে না পেরে কথক ঘর ছেড়ে প্রিয়জনের সান্নিধ্য ত্যাগ করে তিনি যুদ্ধক্ষেত্রের আহ্বানে চলে গেলেন। কারণ যে মানুষটা দেশভক্ত একজন সৈনিক, তার কাছে দেশের চেয়ে বড় আর কিছু হতেই পারে না। সেই জন্যেই যখন যুদ্ধের ডাক এলো, তখন সেই যুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেলেন। তাহলে এই যে আমি তাকে ছেড়ে দিলাম, এখান থেকে যদি আমরা কোশ্চেন নিই যে কে কাকে ছেড়ে দিলেন, কে কাকে ছেড়ে দিলেন, এখানে এমনিতে এসএকিউতে রেফারেন্স দেবার দরকার হয় না, কিন্তু এখানটাতে একটু বলে নিতে হবে যে অসুখী একজন নামক কবিতায়
কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। তিনি কি করলেন দেখো, প্রিয়তমাকে তিনি ছেড়ে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করলেন। কারণ যুদ্ধের ডাক যখন এসেছে, সেই ডাকের কাছে তার প্রিয়জনের সান্নিধ্য, তার গৃহসুখ সব কিছু তখন তুচ্ছ। সেই জন্যেই প্রিয়তমাকে তিনি অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। তাকে কিন্তু তিনি বললেন না যে তিনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন। কেন বললেন না? তাহলে সেই প্রিয়তমা তাকে যুদ্ধে যেতে দিতেন না, সেই জন্যেই বললেন না। কারণ কথক তো দেশভক্ত একজন মানুষ, তাকে তো দেশকে বাঁচাতেই হবে। সেই জন্য তিনি এক্ষুনি ফিরে আসব এইটা বলে তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দূর দূরে সেই যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। তাহলে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেলেন? কে কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেলেন? অসুখী একজন কবিতার কথক তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। এবার কথক যেহেতু তার প্রিয়তমাকে বলে গেলেন না তিনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন আর কখনোই ফিরে আসবেন না, মেয়েটি তাহলে সে জানতো না যে কথক আর কখনো ফিরে আসবেন না। ফলে শুরু হলো তার অন্তহীন প্রতীক্ষা প্রিয়তমের জন্য। এবার কথক কি বলছেন? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। অর্থাৎ কথক চলে যাবার পর দৈনন্দিন জীবনযাত্রার কোথাও কিছু ছন্দপতন ঘটল না। কিন্তু এই যে রাস্তা দিয়ে একটা কুকুরের হেঁটে যাওয়া বা গির্জার যিনি নান তার চলে যাওয়া, এগুলো সবই এইটাই বোঝাচ্ছে আগে যেরকম ভাবে ঘটনাগুলো ঘটতো এখনো ঠিক সেরকম ভাবেই ঘটনাগুলো ঘটছে। প্রাত্যহিক জীবনযাত্রার ছন্দ কোথাও ব্যাহত হচ্ছে না, শুধু মাঝখান থেকে পেরিয়ে যাচ্ছে সময়। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি একটা বছর অবধি কেটে যাচ্ছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ যে জায়গায় কথকের অস্তিত্ব ছিল প্রকট, সেই জায়গাটাতে বৃষ্টিতে কথকের পদচিহ্ন ধুয়ে গেল। তাহলে এই যে বৃষ্টি আসা, এটাও কিন্তু ইঙ্গিত করছে আরেকটা বছর পেরিয়ে যাবার। এবার সেই জায়গাটাতে এতদিনে ঘাস জন্মে গেছে, অর্থাৎ মনুষ্য চলাচলও অনেক কমে গেছে। দেখবে যে পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে রেগুলার, সেখানে কিন্তু ঘাস জন্মায় না। কিন্তু যে পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে না, হাঁটাচলা করা কমিয়ে দেয়, আস্তে আস্তে সেই পথে ঘাস পালা আগাছা জন্মাতে শুরু করে। তেমনি কথকও বলছেন যে তিনি চলে যাবার পর দৈনন্দিন জীবনযাত্রার ছন্দ কোথাও ব্যাহত হচ্ছে না, শুধু সময়টা পরপর কেটে যাচ্ছে, একটার পর একটা বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। যে জায়গাটায় তার অস্তিত্ব প্রকট ছিল, সেই জায়গাটায় তার পায়ের ছাপ এখন মুছে গেছে, সেখানে এখন ঘাস জন্মে গেছে, কারণ মানুষের চলাচলও এখন অনেক কমে গেছে সেখানে। কেমন? তাহলে এইখানটা একটা কুকুর চলে গেল, এটা এমসিকিউ এর জন্য আসে। কে চলে গেল? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এখানটা থেকে চলে আসে যেরকম কে হেঁটে গেলেন। অসুখী একজন কবিতায় আমরা দেখতে পাই যে হেঁটে গেলেন গির্জার এক নান, বৃষ্টিতে ধুয়ে দিল। এইটুকু অংশ শুধু তোলা হয়, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টিতে কি ধুয়ে দিল?
বৃষ্টিতে কি ধুয়ে দিল। অসুখী একজন কবিতায় আমরা দেখতে পাই যে কথক যুদ্ধক্ষেত্রের আহ্বানে চলে যাবার পর বৎসরাধিক কাল যখন অতিক্রম হয়েছে তখন বৃষ্টিতে ধুয়ে গেল তার পায়ের দাগ। এরপরে আমরা কি পাচ্ছি? এরপরে আমরা যেটা পাচ্ছি, কথক তাহলে বলছেন যে জায়গাটায় তার অস্তিত্ব ছিল প্রকট সেই জায়গাটায় এখন ঘাস জন্মে গেছে, বৃষ্টিতে তার পদচিহ্ন মুছে গেছে, ধুয়ে গেছে। তারপর কি হয়েছে? আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তাহলে একদিকে যেরকম প্রাত্যহিক জীবনযাত্রার ছন্দ কোথাও ব্যাহত হচ্ছে না, তেমনি সময়ের অতিক্রান্ত হবার সঙ্গে সঙ্গে যেখানটায় কথকের অস্তিত্ব ছিল সেই অস্তিত্বটা ধীরে ধীরে মুছে যাচ্ছে। আর কথকের প্রিয়তমা সে কিন্তু সেই আগের মতোই অন্তহীন প্রতীক্ষায় রত। একটার পর একটা বছরগুলো ভারী পাথরের মতো তার মাথার ওপর নেমে আসছে। পাথরের সঙ্গে বছরের তুলনা করা হচ্ছে কেন? পাথর কেমন? পাথর বিশাল আকৃতির, পাথর ভারী, প্রচণ্ড ভারী, এবং পাথর নিষ্প্রাণ। ঠিক সেই রকম ভাবেই প্রেমিকের বিহনে কথকের প্রিয়তমার কাছে বছরগুলো হয়েছে প্রাণস্পন্দনহীন, বছরগুলো হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর এবং বিশাল ভারী বোঝায় পরিণত হয়েছে। কেমন? তাহলে এখান থেকে আমরা যেটা নেব, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? কার মাথার ওপর কি নেমে এলো? অসুখী একজন কবিতায় দেখা যায় যে কথকের বিহনে তার প্রিয়তমার মাথার ওপর নেমে এলো পর পর বছরগুলো। এটা একটা যেরকম, তেমনি এই অংশটুকু শুধু বছরগুলো নেমে এলো। এইখান থেকে যে কোয়েশ্চেনটা আসে, বছরগুলো কিসের মতো নেমে এলো? বছরগুলো কিসের মতো নেমে এলো? যেটা আমি এক্ষুনি পড়ালাম সেটা হচ্ছে যে অসুখী একজন কবিতায় কথকের বিহনে তার প্রিয়তমার মাথার ওপর বছরগুলো নেমে এলো পর পর পাথরের মতো। 1 মার্কের কোয়েশ্চেনের জন্য এটুকুই যথেষ্ট। তাৎপর্য তো আমি বুঝিয়ে দিয়েছি যে কেন পাথরের সঙ্গে বছরের তুলনা করা হচ্ছে, কোন দিক থেকে। এরপর কবি কি বলছেন? তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে কথক চলে গেছেন অনেক দিন হলো যুদ্ধক্ষেত্রের আহ্বানে, যুদ্ধের প্রস্তুতি চলছে। দীর্ঘদিন প্রস্তুতির পর একটা সময় সেই ভয়ঙ্কর বিধ্বংসী সর্বনাশা যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধটাকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয়গিরি বিধ্বংসী, সেই আগ্নেয়গিরি থেকে তরল উত্তপ্ত লাভা বেরিয়ে আসে, চারিদিকে ছিটকে ছিটকে পড়তে থাকে বিশাল বিশাল জ্বলন্ত সমস্ত পাথর, চারদিক ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধটাও সেই রকম, শুধু রক্তক্ষয় করতে জানে, ভয়ঙ্কর সর্বনাশা সেই যুদ্ধ। সেই জন্যেই কবি তাকে বলছেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতোই যুদ্ধটা এলো, যে যুদ্ধের করাল গ্রাস থেকে কেউ রক্ষা পেল না।
শিশু আর বাড়িরা খুন হলো। দেখো, যেমন প্রাপ্তবয়স্ক মানুষ, বড় যারা, তারাও যেরকম সেই যুদ্ধে প্রাণ দিলেন, যারা কিন্তু কিচ্ছু করেননি, একদম তোমার আমার মতো সাধারণ মানুষ, তারা যুদ্ধের এই তাণ্ডব লীলায় শেষ হয়ে গেলেন। তেমনি শিশুরাও কিন্তু রেহাই পেল না, কারণ যখন বোমারু বিমান বোমা বর্ষণ করে, তখন কিন্তু কোথায় ছোট কোথায় বড়, কোন জায়গায় বোমা ফেলবো কোন জায়গায় বোমা ফেলবো না, সেই সমস্ত বাছবিচার করে তারা কিন্তু বোমা বর্ষণ করে না। সেজন্য যেরকম বড়রাও যুদ্ধের আঘাতে তাণ্ডবে মারা গেলেন, তেমনি শিশুরাও কিন্তু রেহাই পেল না। এবার কবি কি বলছেন? বাড়িরা খুন হলো। বাড়িরা তো খুন হতে পারে না, তাহলে খুন হয়েছে বাড়ির সদস্যেরা। খুন হয়েছে কথাটা ব্যবহার করলেন কেন? কারণ সাম্রাজ্যবাদী শক্তি তথা যুদ্ধবাজ দানব, তারা কেবলমাত্র তাদের লোভ এবং তাদের ক্ষমতার আগ্রাসনকে চরিতার্থ করবার জন্যেই যুদ্ধ বাধায়, যে কে কত অন্যের দেশ অন্যের জায়গা দখল করতে পারবে। এবং এই যুদ্ধ নামক ধ্বংসলীলায় প্রাণ যায় সাধারণ মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি অসহায় নিরীহ নির্দোষ সাধারণ মানুষ মারা যায়। সেই জন্যই বলা হচ্ছে শিশু আর বাড়িরা খুন হলো, অর্থাৎ একদল যুদ্ধবাজ দানবের হাতে আর একদল সাধারণ নির্দোষ মানুষ খুন হলো। তাহলে এইখান থেকে আমরা কোয়েশ্চেনটা নেব, যুদ্ধ কিসের মতো এলো? যুদ্ধ কিসের মতো এলো? পরিষ্কার আনসার হচ্ছে যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধে কারা খুন হলো? আমার নেক্সট কোয়েশ্চেন, যুদ্ধে কারা খুন হলো? এগুলো একদম টেক্সট ধরে কিন্তু আনসার তৈরি করতে হবে। অসুখীর একজন কবিতায় যে বিধ্বংসী যুদ্ধের কথা বলা হয়েছে, তাতে শিশু আর বাড়িরা তথা বাড়ির সদস্যেরা খুন হলো। এবার কবি আমাদের বলছেন সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি মানে কে না, যে কথক যুদ্ধে গেছেন সেই কথকের প্রিয়তমার মৃত্যু হলো না। তাহলে এখান থেকে আমরা কোয়েশ্চেনটা আপাতত নিয়ে রাখবো, আনসারটা পরে ডিসকাস করছি। কোন মেয়েটি? কেন তার মৃত্যু হলো না? কেন তার মৃত্যু হলো না? আচ্ছা, এবারে তাহলে কবি যুদ্ধের সেই বিধ্বংসী রূপটাকে আরো ব্যাখ্যা করছেন, যে যুদ্ধ আরো কি 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 ক্ষয়ক্ষতি করতে করতে গেল। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে এইটুকু জায়গা যদি আমরা আগে একটু দেখে নিই, যে যুদ্ধ এমনই বিধ্বংসী, যুদ্ধ এমনই সর্বব্যাপী, যে সমস্ত সমতলে আগুন ধরে গেল। এবং সেই যুদ্ধের তাণ্ডব লীলার হাত থেকে যেমন সাধারণ মানুষ, সাধারণ বাড়িঘরদোর রেহাই পেল না, তেমনি রক্ষা পেল না মন্দিরগুলো, রক্ষা পেলেন না দেব বিগ্রহেরাও। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে নিশ্চুপে ধ্যানে ডুবেছিলেন। কিসের ধ্যানে ডুবেছিলেন তারা? মনুষ্যত্বের আদর্শকে প্রতিষ্ঠা করবেন, সর্বত্র শান্তি সমৃদ্ধি সুখ বিরাজ করবে, এই ধ্যানে তারা ডুবেছিলেন, এই চেষ্টায় তারা ডুবেছিলেন। সেই শান্ত হলুদ দেবতারাও, সেই দেবতার বিগ্রহগুলো যুদ্ধের অভিঘাতে মন্দির থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল।
ফলে তাদের আর স্বপ্ন দেখা হলো না। কিসের স্বপ্ন? যেটা আমি এক্ষুনি বললাম, মনুষ্যত্বের আদর্শকে প্রতিষ্ঠা করবার স্বপ্ন, সর্বত্র সুখ শান্তি সমৃদ্ধির বিকাশ ঘটানোর যে স্বপ্ন, সেটা আর দেখা তাদের পূরণ হলো না। এটা যেরকম একটা বাইরের অর্থ, ডেফিনেটলি এর একটা প্রতীকী তাৎপর্য আছে। মন্দির থেকে দেবতার মূর্তির ছিটকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়া মানে আসলে কিন্তু মানুষের ঈশ্বর বিশ্বাসের ভেঙে পড়া। অর্থাৎ যখন যুদ্ধ বাঁধল, মানুষ তখন প্রাণপণে ঈশ্বরের কাছেই সাহায্য ভিক্ষা করেছিল তাদেরকে রক্ষা করবার জন্য। কিন্তু দেখা গেল ঈশ্বর ব্যর্থ হলেন তাদেরকে রক্ষা করতে। তাদের বাড়ি ঘর দোর আপনজন সবাই মারা গেল, তারাও মারা গেল। সুতরাং এই অবস্থায় ঈশ্বরের প্রতি আর বিশ্বাস থাকবার কথা নয়। তাই ঈশ্বরের যে দেব বিগ্রহ, মন্দিরের মূর্তির যে ভেঙে পড়া, মানুষের ঈশ্বর বিশ্বাসেরই ভেঙে পড়া। কেমন? তাহলে এইখান থেকে এই জায়গাটায় আমরা করে নেব, সমস্ত সমতলে ধরে গেল আগুন। কোথায় আগুন ধরে গেল? আচ্ছা, কোথায় আগুন ধরে গেল? অসুখী একজন কবিতায় আমরা দেখতে পাই, যুদ্ধের অভিঘাতে সমস্ত সমতলে আগুন ধরে গেল। একটু ছোট্ট করে রেফারেন্স দিয়ে নেবে। যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, এই লাইনটাকে নাও, ডুবেছিল ধ্যানে। কারা ধ্যানে ডুবেছিল? কারা ধ্যানে ডুবেছিল? অসুখী একজন কবিতায় আমরা দেখতে পাই, শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। আর এটা তো ভীষণভাবেই আসে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা কেন স্বপ্ন দেখতে পারল না? কারা কেন স্বপ্ন দেখতে পারল না? অসুখী একজন কবিতায় যে শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, তাদের মূর্তিগুলো যুদ্ধের অভিঘাতে মন্দির থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ায় তারা আর স্বপ্ন দেখতে পারলেন না। এই অবধি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে যুদ্ধের যে বিধ্বংসী রূপ, যে সর্বব্যাপী তাণ্ডব লীলা। এবার কবিতার কথক আমাদেরকে কি জানাচ্ছেন? যে যুদ্ধ যে কেবল সামাজিক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে, যুদ্ধ যে কেবল বাড়ি ঘর সাধারণ মানুষ সমস্ত কিছুকে ধ্বংস করছে তা নয়, যুদ্ধ কিন্তু একই সঙ্গে ধ্বংস করছে মানুষের ব্যক্তিগত স্মৃতির ভাণ্ডারকেও। এইখান থেকে একটু খেয়াল করবে, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে যুদ্ধ কথকের যে একান্ত নিজস্ব স্মৃতির ভাণ্ডার, সেটাকেও শেষ করে দিল। তার যে একটা ছোট্ট মিষ্টি বাড়ি ছিল, সেই বারান্দাটা যেখানে তিনি ছোটবেলায় ঝুলন্ত বিছানায় বা দোলনায় ঘুমোতেন, বাড়ির বাগানে পত্রবহুল যে গোলাপি গাছ, বলাই হচ্ছে ছড়ানো করতলের মতো যার পাতাগুলো ছিল, সেই পত্রবহুল গোলাপি গাছটা, বাড়ির চিমনিটা, প্রাচীন জল তরঙ্গটা, সমস্ত কিছু যুদ্ধের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কথকের স্মৃতির ভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছে এক নিমেষে। এইখানটা কোশ্চেন নিয়ে নাও, কি কি চূর্ণ হয়ে গেল?
অসুখী একজন কবিতায় কথকের মিষ্টি বাড়ি, তার বারান্দা যেখানে তিনি ছেলেবেলায় ঝুলন্ত বিছানায় ঘুমোতেন, গোলাপি গাছ যার ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব কিছু যুদ্ধের আঘাতে চূর্ণ হয়ে গেল। সব কটাই তোমাকে আনতে হচ্ছে, কিন্তু খেয়াল রেখো। এবার তাহলে থাকছে কি, পড়ে থাকছে কি? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। তাহলে যুদ্ধটা এমনই ভয়ঙ্কর, যুদ্ধটা এমনই বিধ্বংসী যে যেখানে একটা আস্ত শহর ছিল সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। সেখানে পড়ে রয়েছে কাঠকয়লা, সেখানে পড়ে রয়েছে দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির, অর্থাৎ একটা পাথরের মূর্তি, সেটার খণ্ডিত মাথাটা হয়তো খুলে পড়ে গেছে রাস্তায়, সেজন্যই বলা হচ্ছে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর রক্তের একটা কালো দাগ। তাহলে যেখানে শহর ছিল সেখানে এই এই জিনিসগুলো এখন হয়ে রয়েছে। এই লাইনটাকে তুলে নেবে, যেখানে ছিল শহর সেখানে এখন কি রয়েছে, সেখানে এখন কি রয়েছে। বা এভাবেও আসতে পারে, যেখানে ছিল শহর, শহরটার পরিণতি কি হলো। তুমি এখানে পরিষ্কার বলবে, যেখানে ছিল শহর যুদ্ধের অভিঘাতে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। আর যেহেতু সেই যুদ্ধটা অনেক দিন হয়ে গেছে, সেজন্য রক্তের দাগ শুকিয়ে গেছে, তাই বলা হচ্ছে রক্তের একটা কালো দাগ। রক্ত যখন টাটকা থাকে তখন তার রং লাল, কিন্তু অনেক দিন পর যখন সেই রক্তের দাগ শুকিয়ে যায় তখন সেটা কালচে হয়ে যায়। তাহলে এটা এই ইঙ্গিত বহন করছে যে এই যে বিধ্বংসী যুদ্ধটা সেটাও অনেক বছর হয়ে গেছে তার। এখান থেকে তাহলে এই তাৎপর্যমূলক কোয়েশ্চেনটা নিয়ে নেবে, রক্তের দাগ কালো কেন? রক্তের দাগ কালো কারণ যে বিধ্বংসী যুদ্ধ চারিদিকে তাণ্ডব লীলা ঘটিয়েছিল, সেই যুদ্ধ ঘটে যাবার পরেও অনেকগুলো বছর অতিক্রান্ত হয়েছে, তাই রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে গেছে। এবারে এসো লাস্ট লাইন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এইটাকে ধরো, আর ঠিক আগে যেটা আমরা পড়েছিলাম, সেই মেয়েটির মৃত্যু হলো না। সব কিছু যেখানে ধ্বংস হয়ে গেল, কেউই যেখানে রক্ষা পেল না, সেখানে কথকের প্রিয়তমা এখনো কিন্তু কথকের জন্য অপেক্ষা করে চলেছেন। কিভাবে সেটা সম্ভব? আমরা সবাই বুঝতে পারছি যে সেই মেয়েটিও যুদ্ধের আঘাতে প্রাণ হারিয়েছে। যুদ্ধ হয়তো তার শারীরিক অস্তিত্বের বিনাশ ঘটাতে পেরেছে, কিন্তু তার ভালোবাসার মৃত্যু ঘটাতে পারেনি। প্রেমিকের জন্য তার অপেক্ষার অবসান ঘটাতে পারেনি, কারণ প্রেম, ভালোবাসা তা চিরকালীন, তা শাশ্বত। কোনো যুদ্ধ, কোনো রক্তক্ষয়ী সংগ্রাম তাকে ধ্বংস করতে পারে না। আর এইখানেই যুদ্ধের ওপর ভালোবাসার জয়। সুতরাং এই জন্যেই এই লাইনটা তাৎপর্যমূলক যে মেয়েটির অপেক্ষার কিন্তু অবসান ঘটল না। তার প্রেমিকের জন্য তার ভালোবাসা, তার অপেক্ষা, সেটা শাশ্বত, সেটা চিরকালীন। তাহলে এবারে আমরা জাস্ট এই কোয়েশ্চেনটা একটু দেখে নেব, যেটা আমি দিয়েছিলাম, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? অসুখী একজন কবিতার কথকের প্রিয়তমার কথা বলা হয়েছে। কেন তার মৃত্যু হলো না? যুদ্ধের ভয়ঙ্কর অভিঘাতে সেই মেয়েটি হয়তো মারা গেছে, তার শারীরিক অস্তিত্বের হয়তো বিনাশ ঘটেছে, কিন্তু প্রেমিকের জন্য তার অপেক্ষার অবসান ঘটেনি।
কারণ সেই মেয়েটি হচ্ছে শাশ্বত প্রেমের প্রতিমূর্তি। যুদ্ধ আর সব কিছুকে ধ্বংস করতে পারে, কিন্তু মানুষের জন্য মানুষের ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। সেই জন্যেই বলা হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না। কেমন? তাহলে আমরা স্পষ্টতই এখানে বলতে পারি যে এটি একটি যুদ্ধ বিরোধী কবিতা। পরিষ্কার আমরা কনক্লুশন টানলাম, এটা একটি যুদ্ধবিরোধী কবিতা। এবং শেষের দিকটায় দেখে নাও তর্জমাকারীর নাম দেওয়া হয়েছে। তর্জমা মানে অনুবাদ, অনুবাদকের নাম আমি এর আগেও বলেছিলাম, এখানেও দেওয়া রয়েছে প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে, কবিতাটা তাহলে এখানেই শেষ হলো। ভালো করে পড়ে নেবে। যা যা কোয়েশ্চেন মাধ্যমিকে আসে সেই সমস্ত কোয়েশ্চেন আমি পড়াতেই দিয়ে দিয়েছি, আনসারও ডিসকাস করে নিয়েছি। এর ওপরে আলাদা করে কোয়েশ্চেন আনসারের ভিডিও আমি ডেফিনেটলি পরে দিয়ে নেব। আপাতত তোমরা এইটা ধরে ভালো করে প্রিপেয়ার করতে থাকো, কেমন? আর আমার অন্যান্য ভিডিওর জন্য ডেসক্রিপশানে যেও, সেখানে সেগুলো সমস্ত লিঙ্ক প্রোভাইড করা আছে। আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ ক্লাস।